শাশুড়ি কেন ছেলের সংসারে থাকছে, কেন মেয়ের বাড়িতে যাচ্ছে না, এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। পুত্রবধূর হিসেব যে কোনো ভাবে তাকে বের করতে হবে এই সংসার থেকে, যে ভাবনা সে কাজ। প্রথমে পরিকল্পিতভাবে ঝগড়া বাঁধিয়ে পরিস্থিতি উত্তপ্ত, এরপর শাশুড়িকে কেটে হত্যা, আর স্বামীকে জানানো হয় তার মা তালিম করতে গিয়ে আর বাসায় ফেরেনি। শুনতে রূপকথার গল্পের মতো মনে হলেও চাঞ্চল্যকর এই ঘটনা যশোরের বেচপাড়া এলাকার। আমার স্বামীর টাকায় কতদিন খাবি, যা মেয়ের কাছে যা, এ কথা বলেই নির্মমভাবে গলা কেটে। আর এই কাণ্ডটি ঘটেছে তারই একমাত্র ছেলের বউ, এবং এই ঘটনাটি ঘটেছে যশোরে। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন। বউ শাশুড়ির যুদ্ধ আমাদের সমাজে এমন একটি কথা প্রচলিত আছে। আজ আমরা আপনাদের যে খবরটির অনুসন্ধান জানাবো, সেই খবরটিও এমনই একটি ঘটনা, এবং ঘটনাটি ঘটেছে যশোরের বেচপাড়া এলাকায়। সেখানে শাশুড়িকে জবাই করে তারই একমাত্র ছেলের বউ, এবং এই নির্মম কাণ্ডের শিকার শাশুড়ির নাম হচ্ছে সকিনা বেগম, যার বয়স 60 বছর। আমরা যখন এই কাণ্ডের কারণ খুঁজতে যাই, তখন আমরা অনুসন্ধানে জানতে পারি এই যে নিহত সকিনা বেগম, তার একমাত্র ছেলে শহীদুল ইসলাম, যার বয়স 20 বছর, সে কিছুদিন আগে বিয়ে করে মরিয়ম খাতুন নামের এক মেয়েকে, যার বয়স 20 বছর। এবং বিয়ের পর থেকেই তাদের যে সংসার, সেই সংসারে তারা 3 জন থাকতো, অর্থাৎ শহীদুল ইসলাম, তার স্ত্রী মরিয়ম খাতুন এবং তার মা সকিনা বেগম। এবং আমরা যেটা জানতে পারি সেটি হচ্ছে, বিয়ের পর থেকেই এই যে সকিনা বেগম এবং তার পুত্রবধূ মরিয়ম খাতুন, তাদের সাথে সম্পর্কটা খুব খারাপ ছিল। আমরা সচরাচর বাংলা সিনেমাতে যেটি দেখে থাকি, বউ শ্বশুর যুদ্ধ, তাদের সম্পর্কটা ঠিক এমনই ছিল। তাদের এই সম্পর্কটা নিয়ে শহীদুল ইসলাম কিন্তু খুবই মনক্ষুণ্ণ ছিল। অর্থাৎ আপনি তো বুঝতে পারেন যে একমাত্র ছেলে, এবং তার যে মার দিকে যাবে, একদিকে বউ একদিকে মা, এক প্রকার মানে দ্বিধায় ছিল শহীদুল ইসলাম। এমন একটি পরিস্থিতিতে সে ছিল, এবং তার দিনগুলো কিন্তু ভালো যেত না, এবং এটার ভুক্তভোগী সে হয়ে আসছিল। অবশেষে এই ঘটনার 4 দিন আগে আবারও এই বউ শাশুড়ির মধ্যে তুমুল ঝগড়া হয়। আচ্ছা, এই যে ঝগড়া, এটা আসলে মূলত বউ শাশুড়ির সাথে কোন বিষয় নিয়ে ঝগড়া হতো? আপনি খুব ভালো একটা বিষয় প্রশ্ন করেছেন। এই যে তাদের ঝগড়ার যে বিষয়টা, এটা কিন্তু একটা মুখ্য বিষয়। বিয়ের পর থেকেই একমাত্র ছেলের কাছেই থাকতো সকিনা বেগম। তার এই থাকাটা নিয়েই তার পুত্রবধূ মরিয়ম খাতুনের আপত্তি ছিল। এর কারণ হচ্ছে, সকিনা বেগমের ছেলে ছাড়াও আরেকজন মেয়ে আছে, এবং তার পুত্রবধূ মরিয়ম খাতুনের যে অভিযোগ ছিল সেটি হচ্ছে, সে কেন শুধু তার ছেলের কাছেই থাকে, সে কেন তার মেয়ের এখানে যায় না। প্রতিবারই ঝগড়াতে সে এটাও উল্লেখ করতো, আপনি কেন মেয়ের এখানে যান না, শুধু আমাদের এখানে কেন পড়ে থাকেন। এই বিষয়টা নিয়ে মূলত তাদের ঝগড়া হতো, এবং শেষ পর্যন্ত যে ঝগড়াটা হয়, এটারও মূল কারণ ছিল এটি। এবং সর্বশেষ এই ঘটনাটি যেদিন ঘটে, অর্থাৎ গত 21 এপ্রিল মঙ্গলবার সকালে, সকিনা বেগমের ছেলে শহীদুল ইসলাম, সে যথারীতি তার কর্মস্থলে যায় 9টার দিকে সকাল। এরপর সে আর বাড়ির কোনো খোঁজ খবর রাখেনি। তবে তার বাড়িতে যেহেতু ঝগড়া চলছিল, এবং এই ঝগড়াটা এখনো মীমাংসার পর্যায়ে যায়নি, তার কিন্তু মনে একটি সন্দেহ থেকে গিয়েছিল, যার কারণে সে লাঞ্চ টাইমে বাসায় ফোন করে, এবং ফোন করে তার স্ত্রীকে জিজ্ঞেস করে তার মার কি অবস্থা। তখন তার স্ত্রী বলে যে তার মা কারোর সাথে বাইরে গিয়েছে এবং এখনো ফেরেনি, তবে ভয়ের কিছু নেই, ফিরে আসবে, এরকম বলে তাকে আশ্বস্ত করে, এবং বলে যে বাড়িতে আসতে হবে না। অর্থাৎ খাবারের জন্য সে দুপুরে বাড়িতে আসতে চেয়েছিল, তার স্ত্রী তাকে আসতে মানা করেছে। এবং এরপর সারাদিন চলে যায়, এবং সারাদিন চলে যাওয়ার পর সে যখন তার কাছ থেকে ছুটি নেয়, তখন সে বাড়িতে যাওয়ার আগে চিন্তা করে বাসায় এই যে ঝগড়ার একটা রূপ, এটির মীমাংসা হওয়া দরকার, এবং এই বিষয়ে মীমাংসার জন্য তার স্ত্রীর যে বড় বোন আছে তার বাসায় চলে যায়, এবং গিয়ে তার বোন এবং তার বোন জামাইকে ঘটনা খুলে বলে, এবং যে এমনটা বলে যে এই অবস্থা সে আর নিতে পারছে না, এর একটা মীমাংসা করা দরকার। তখন তার স্ত্রীর বড় বোন এবং তার স্বামী শহীদুল ইসলামকে আশ্বস্ত করে যে চিন্তার কিছু নাই, চলো আমরা যাই তোমাদের বাড়িতে, যদি মীমাংসা হয়তো হবে, আর যদি না হয় তাহলে একটা ব্যবস্থা করব, কালকে কোর্ট খোলা আছে। মানে এমন একটা সিদ্ধান্ত নিয়ে তারা 3 জন শহীদুল ইসলামের বাড়িতে যায়। তারা 3 জন বলতে শহীদুল ইসলামের সাথে ওই যে মরিয়ম, তার বোন এবং বোন জামাই, তার সাথে তাদের বাসায় যায়। 3 জন, তারা 3 জন মিলে রাতে বাসায় যায়। আচ্ছা। বাসায় যেতে যেতে রাত 9টা, 9:30টার মতো বাজে। তখন একটি ঘটনা ঘটে। যখন তারা শহীদুল ইসলামের বাসায় ঢুকতে যাচ্ছিল, তখন দেখতে পায় তার বাসায় ঢোকার গেটের সামনে একটি জায়গায় একটি বস্তা সাদৃশ্য কিছু পড়ে আছে, এবং বাহির থেকে এটা দেখে এমন মনে হচ্ছে যে বস্তার ভিতরে মনে কোনো মানুষকে ঢুকিয়ে রেখেছে। এবং এই জিনিসটা প্রথম দেখে এই যে ঘাতক পুত্রবধূ মরিয়ম খাতুন, তার বড় বোন,
এবং দেখে সেটা শহীদুল ইসলামকে বলে যে তোমাদের গেটের সামনে এটা কি পড়ে আছে, খুব ভয়ঙ্কর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এখানে কোনো মানুষ ঢুকিয়ে রেখেছে, এরকম একটা কথা বলেছে। তখন তারাও এই বিষয়টা দেখে, দেখার পর যখন মরিয়ম আক্তারকে ডাক দেয় তখন মরিয়ম আক্তার জানায় তার শাশুড়ি এই বস্তার মধ্যে কাঠখড়ি ঢুকিয়ে এখানে ফেলে রেখেছে। তখন তারা নিশ্চিন্ত মনে বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে শহীদুল ইসলাম জিজ্ঞেস করে তার মা কোথায়। তার স্ত্রী জানায় তার মা যে একটা সময় বের হয়েছিল এখনো ফেরেনি। পরবর্তীতে তাদের যে এই যে ঝগড়াঝাটির ব্যাপারটা, এটা নিয়েই তারা বসে যায় এবং মরিয়ম আক্তারের যে বোন এবং বোন জামাই তাকে বোঝাতে থাকে যে সংসারটা করার জন্য। এমন অবস্থায় তখনও যখন তার মা ফিরছিল না, শহীদুল ইসলাম চিন্তিত হয়ে পড়ে এবং সে চিন্তিত হয়ে তার মাকে আশেপাশে খোঁজাখুঁজি করে। যখন সে খুঁজে পায় না তখন সে তার বড় বোনকে ফোন করে বলে যে মা কি তোমাদের বাড়িতে গেছে কিনা। যখন তার বোন জানায় যায়নি, তখন সে বলে যে আশেপাশে যেখানে যেতে পারে সেখানে ফোন করে খোঁজ নেওয়ার জন্য। পরবর্তীতে তার বোন সেখানেও খোঁজ করে এবং তার মার কোনো খোঁজ পায় না এবং সে ফোন করে তখন জানায় শহীদুলকে যে মা কোথাও যায়নি। তখন কিন্তু তারাও চিন্তিত হয়ে শহীদুল ইসলামের বাড়িতে চলে আসে। তখন রাত 11:30 এবং তারা তখন চিন্তিত হয়ে পড়ে এবং আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে খুঁজে না পেয়ে তারা সিদ্ধান্ত নেয় থানায় যাবে। এই সিদ্ধান্তের পর যখন তারা বাড়ি থেকে বের হওয়ার সময় সেই যে বস্তাটা গেটের সামনে রাখা, সেটির দিকে আবার শহীদুল ইসলামের নজর যায় এবং সে ভাবে থানায় যাওয়ার আগে এই বস্তাটা সে দেখবে। এই ভাবনা থেকে যখন তারা সেই বস্তাটা দেখতে যায়, বস্তার যখন এক মাথা খোলে তখন দেখে যে পায়ের অংশ বেরিয়ে আছে। তখন তারা উৎসুক হয়ে সামনের দিকে খুলে দেখে যে তার মায়ের সেটি এখানে পড়ে আছে। এরপর তারা 999-এ ফোন করে পুলিশকে জানালে পুলিশ তখন ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে এসে পুলিশ সকিনা বেগমের আছে সেটি উদ্ধার করে এবং দেখতে পায় যে গলার দিকে আঘাতের চিহ্ন। পরবর্তীতে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তে পাঠানোর পর পুলিশ আশেপাশের এবং বাড়ির সবাইকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন পুত্রবধূর যে কথাবার্তা এবং তার যে আচরণ সেটা দেখে পুলিশের সন্দেহ হয় এবং সবার সাথে কথা বলে যখন তার পুত্রবধূর সাথে শাশুড়ির যে এই যে ঝগড়াঝাটির ব্যাপার সেটা যখন পুলিশ জানতে পারে এবং তাকে সেই ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করে, তখন সে এলোমেলো কথাবার্তা বলে এবং মরিয়ম আক্তার যেহেতু পেশাদার কোনো খুনি না, সে কিন্তু তার কথার জালে নিজেই ফেসে যায় এবং পরবর্তীতে পুলিশ তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে সে নিজেই তার শাশুড়ি করেছে। সে জানায় তার স্বামী যখন সকালে কাজের জন্য বের হয়ে যায়, এরপর তার শাশুড়ির সাথে আবার ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে সে খুবই উত্তেজিত হয়ে যায় এবং তাদের যে ঘরে থাকা চাপাতি আছে সেই চাপাতি নিয়ে তার শাশুড়িকে বলে যে আমার স্বামীর টাকায় আর কতদিন খাবি, যা এবার মেয়ের বাড়িতে যা বলে সেই চাপাতি দিয়ে তার গলায় উপর্যুপরি আঘাত করে এবং যে আঘাতের কারণে সকিনা বেগম ঘটনাস্থলে করে। পরবর্তীতে এই যে সে 2টি বস্তাতে করে বাড়ির সামনে যে নর্দমা জায়গা আছে সেই জায়গায় ফেলে রাখে। 2টি বস্তাতে মানে একটি 2টি বস্তাতে কিভাবে ভরলো? মানে হচ্ছে যে যখন এই যে বস্তাবন্দি যে সন্ধান পায় তারা, তখন দেখে যে পায়ের দিক থেকে একটা বস্তা ঢুকিয়েছে এবং মাথার দিক থেকে একটা বস্তা ঢুকিয়েছে। আচ্ছা, পরবর্তীতে এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা বা সর্বশেষ কি আপডেট? এই ঘটনার পর নিহতের একমাত্র ছেলে শহীদুল ইসলাম বাদী হয়ে তার বউকে আসামি করে একটি দায়ের করে এবং পরবর্তীতে আমরা যখন পুলিশ সুপার আবুল বাশারের সাথে কথা বলি তখন উনি জানান যে এই যে মামলার প্রেক্ষিতে যে গ্রেপ্তারকৃত আসামি তার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি পেয়েছে তারা এবং এই মামলার পরবর্তী কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। এই যে পারিবারিক কলহ, এই যে শাশুড়ির সাথে স্ত্রীর দ্বন্দ্ব বা এই যে স্বামী স্ত্রীর কলহ, সেই জায়গায় শাশুড়িকে থাকা নিয়ে এই যে দ্বন্দ্বটা, এতে কিন্তু আসলে পারিবারিকভাবে খুব স্বাভাবিক একটি বিষয়। অনেক পরিবারে এরকম হয়ে আসছে, কিন্তু তাই বলে যে কাউকে মেরে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে বিষয়টি কিন্তু এরকম নয়। একজন মা তার সন্তানের সাথে থাকবে, সন্তানের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। আর আমাদের দেশে বা সব জায়গাতেই আমরা দেখে আসছি যে ছেলে সন্তানদের কাছেই কিন্তু মূলত মারা সবসময় থাকেন এবং যেহেতু তার একটি মাত্র সন্তান ছেলে, তো ছেলের কাছে সে ছিল এবং তাদের বিয়েও হয়েছে। এই যে মরিয়ম, তাদের বিয়েও হয়েছে কিন্তু অনেক দিন হয়নি। এই অল্প কিছু দিনেই তার একা সংসার, একা সবকিছু করার যে একটা প্রবণতা, এই প্রবণতা থেকেই কিন্তু আজকের এই ভয়াবহ পরিণতি। এই যে শাশুড়িকে হত্যা, এতে কিন্তু সঠিক সমাধান হলো না, এতে তার স্বামী হারালো, তার সংসারটাও কিন্তু হারালো। এখন সর্বশেষ কিন্তু তার স্থান হলো তার জেলে।
তো সবসময় আমি যে কথাটি বলে আসি যে সম্পর্কের যত্ন নিন, যে কোনো সম্পর্ক, সেটি হোক স্বামী স্ত্রী, হোক ভাই বোন, হোক শ্বশুর শাশুড়ি, যে কোনো সম্পর্কের যত্ন নিন, সম্পর্ককে ভালোবাসুন, দেখবেন যে সব সমস্যা সহজ হয়ে যাচ্ছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।